আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিভিউজে। আপনাদের সাথে আছি আমি রিক্তা ইসলাম। স্নায়ুযুদ্ধকালে আমাদের প্রতিবেশী ভারত ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিপরীত শিবিরে সোভিয়েত ব্লকে। এখন স্নায়ুযুদ্ধ নেই, সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত ব্লক বলতেও কিছু নেই। তবে মার্কিন যুক্তরাষ্ট্র আছে ভারতও আছে, তাদের একে অপরকে প্রয়োজনও। তাই পরবর্তীত বিশ্বে আজ ভারতকে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের খুব কাছের বন্ধু হওয়ার প্রাণান্ত চেষ্টা করতে। এতে অস্বাভাবিক কিছু নেই, কিন্তু বন্ধুটি যখন মার্কিন যুক্তরাষ্ট্র, তখন অনেক পর্যবেক্ষক উদ্বিগ্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জোট বাঁধতে গিয়ে ভারত ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর ঝুঁকি নিচ্ছে। কিভাবে, আজ জানাবো সেই বিশ্লেষণ। ভারত আনন্দের সাথে ভাবছে যে ভারত মহাসাগরের বিভিন্ন স্থানে মার্কিন ঘাঁটি তৈরি হলে তা দীর্ঘমেয়াদে ভারতেরই স্বার্থ রক্ষা করবে। কিন্তু এ ভাবনা ভুল। ভারত এক্ষেত্রে ভুল করছে এমন ভাবনা যারা ভাবছেন তাদের একজন হচ্ছেন ভারতের প্রখ্যাত কূটনীতিক এম ভদ্রকুমার। তিনি মনে করেন থার্ড কান্ট্রি কোঅপারেশন একটি অতিমাত্রায় জটিল বিষয়, যার চূড়ান্ত পরিণাম কি হবে তা কেউ, এমনকি ঘনিষ্ঠতম বন্ধুরাও আগেভাগে অনুমান করতে পারে না। এম ভদ্রকুমার এ প্রসঙ্গে ব্রিটেনের বহুকাল আগের পররাষ্ট্রমন্ত্রী লর্ড কার্জনের ইতিহাস টেনে এনেছেন। ব্রিটেনের তৎকালীন ইরাক নীতি প্রণয়নে ইরাকে তেল সম্পদের কোনো প্রভাব থাকার কথা স্বীকার করতেন না লর্ড কার্জন, কিন্তু পরে আর্কাইভ ঘেঁটে দেখা গেছে ইরাকের উত্তরাঞ্চলীয় তেলক্ষেত্রগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে ১৯১৮ সালে মসুলে সৈন্য পাঠায় ব্রিটিশ সরকার। এর বহু পরে ১৯৫৬ সালে শুরু হয় সুয়েজ খাল নিয়ে সংকট। এক পর্যায়ে সুয়েজ খাল দখলের জন্য সৈন্য পাঠায় ব্রিটেন ও ফ্রান্স। তবে এই অভিযানের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে জানায় না তারা। এতে চরম ক্ষুব্ধ হয় মার্কিন যুক্তরাষ্ট্র। আইজেনহাওয়ার তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বে কাদের হাতে ক্ষমতা তা ওই দুদেশকে দেখিয়ে দিতে পাল্টা আঘাত হানেন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার। তিনি আইএমএফকে বলে দেন আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত আইএমএফ যেন ব্রিটেনকে জরুরি ঋণ না দেয়। এরপর থেকে ব্রিটেন আর কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো সামরিক অভিপ্রায়ের বিরোধিতা করেনি। এম ভদ্রকুমার মনে করেন ভারত আজ মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু হয়েছে, কিন্তু ইতিহাসের ওই শিক্ষাটি যেন ভুলে না যায়। তিনি লিখেছেন, ভারতের এই ব্লকভুক্ত হওয়ার ব্যাধিটি মাথাচাড়া দিয়ে উঠে ২০১৪ সালের মে মাসে নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন হওয়ার কয়েক মাসের মাথায়। এ সময় তারা ২০১৫ সালের জানুয়ারি মাসের মধ্যেই কি করে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মহিন্দ রাজাপক্ষেকে ক্ষমতা থেকে উৎখাত করা যায় তা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা শুরু করে। রাজাপাকসে পরে তীব্র তিক্ততা নিয়ে এর স্মৃতিচারণ করে জানান যে তাকে ফেলে দিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের রাজনৈতিক, কূটনৈতিক ও গোয়েন্দা মহলের প্রতিনিধি নিয়ে একটি উচ্চ পর্যায়ের সমন্বয় প্রতিষ্ঠা করা হয়। এরপর ক্ষমতাসীন দলকে দুভাগ করতে সিংহলি বৌদ্ধদের মাঝে নানা উপদলের জন্ম দেয়া হয়। এতে রাজাপাকসের দল দুর্বল হয়ে পড়ে, কারণ সিংহলি বৌদ্ধরাই ছিল তার রাজনৈতিক ভিত্তিস্বরূপ। ফলে একজন কঠিন রাজনৈতিক হয়েও আর টিকে থাকতে পারেননি তিনি, ছিটকে পড়েন ক্ষমতা থেকে। এভাবে শাসক বদলের ঘটনা দক্ষিণ এশিয়ায় এটাই প্রথম। এর আগে ল্যাটিন আমেরিকায় মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের খেলা খেলেছে। দালাল চক্র তৈরি করে বৈধ শাসককে উৎখাত করে ক্ষমতায় বসায় সেই দালালদের একজনকে, যাকে তারা আদর করে বলতো আমাদের কুত্তার বাচ্চা। ভারতের বর্তমান শাসক গোষ্ঠীর মাঝে ক্ষমতায় আসার আগে থেকেই চীন বিদ্বেষ ছিল। ক্ষমতায় এসে তারা দেশের পররাষ্ট্র নীতিতে ব্যাপক পরিবর্তন আনেন। আগে ভারত কখনো তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে কোনো ক্ষুদ্র প্রতিবেশীকে টেনে আনেনি। শ্রীলঙ্কার বর্তমান শাসকরা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের অভিসন্ধি নিয়ে চূড়ান্ত রকমের সতর্ক। ঘোরের পাশের মালদ্বীপে যা ঘটে চলেছে তাতেই তারা বিপদ সংকেত পেয়ে যায়। স্বাধীনতা বিকিয়ে দিয়ে আজীবন সুরক্ষা, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত পরিকল্পনাই হচ্ছে এটা। এতে কোনোভাবে জড়িয়ে পড়াটা হবে এক ধরনের অভিশাপ। কদিন আগে শ্রীলঙ্কা সফরে এসেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
তার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী দীনেশ গুণেবর্ধনে সাফ জানিয়ে দেন, একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে শ্রীলঙ্কার পররাষ্ট্র নীতি বরাবরের মতোই নিরপেক্ষ থাকবে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সের সাথেও বৈঠক করেন পম্পেও। সেখানেও নিজ দেশের নিরপেক্ষ পররাষ্ট্রনীতির কথাই তুলে ধরেন গোতাবায়া। বলেন, দেশের অর্থনীতি পুনর্গঠনে চীনা সহায়তার কথা। জানিয়ে দেন যে চীনের সহায়তা নিয়ে ঋণের ফাঁদে আটকা পড়েনি তার দেশ। স্পষ্টতই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে হতাশ হয়েই ফিরতে হয়েছে। তারা আশা করেছিলেন মালদ্বীপে যেমন মার্কিন সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার চুক্তি অর্থাৎ সোফা চুক্তি করা গেছে, শ্রীলঙ্কায় তেমনটি করা যাবে। 2013 সালে মার্কিন যুক্তরাষ্ট্র যখন মালদ্বীপের সাথে সোফা চুক্তি করার উদ্যোগ নেয়, তখন ভারত ভীষণ ক্ষুব্ধ হয়। আর গত সেপ্টেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্র যখন মালদ্বীপের সাথে ওই চুক্তি করেই ফেলে, তখন ভারত উল্লাসিত হয়। 16,000 কিলোমিটার দূরের পরাশক্তি এসে প্রতিবেশী ছোট দেশের সাথে সামরিক ঘাঁটি স্থাপনের চুক্তি করে ফেলল, আর আঞ্চলিক শক্তি হিসেবে স্বীকৃত দেশটি তাকে অভিনন্দিত করল। কূটনীতির ইতিহাসে এমন ঘটনা এটাই প্রথম। ভারতের ক্ষমতাসীনদের ভাবনা হচ্ছে মালদ্বীপের সহস্রাধিক প্রবাল দ্বীপ ঘিরে 90,000 বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো দীর্ঘমেয়াদে ভারতের স্বার্থের অনুকূলে কাজ করবে। এমন ভাবনা যারা ভাবছেন তাদের স্মৃতিভ্রম হয়েছে বলেই মনে করেন ভদ্রকুমার। তিনি বলেন, ওই ভাবুকরা মনে হয় দিয়াগো গার্সিয়ার মর্মন্তুদ কাহিনী ভুলে গেছেন। 1965 সাল পর্যন্ত ওই এলাকাটি ছিল মরিশাসের অংশ। 1965 সালে ব্রিটিশ ভারতীয় সমুদ্র সীমা পুনর্বিন্যাস করে ব্রিটেন ওটা নিজেদের দখলে নিয়ে নেয়। 1967 সালে তার দিয়াগো গার্সিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইজারা দেয়, যাতে যুক্তরাষ্ট্র সেখানে সামরিক ঘাঁটি বানাতে পারে। সেদিন ভারত মহাসাগরের উপকূলবর্তী সব দেশই দিয়েগো গার্সিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল। এদের মধ্যে ভারতও ছিল। সবাই চাইছিল ভারত মহাসাগরের নন মিলিটারাইজড স্ট্যাটাস অক্ষুণ্ণ থাক। মার্কিন যুক্তরাষ্ট্র এসব চাওয়ার কানাকড়ি মূল্য না দিয়ে শুরুতেই স্থানীয় অধিবাসীদের নৌকা বোঝাই করে ফেলে দিয়ে আসে মরিশাস ও সিচেলিস দ্বীপপুঞ্জের উপকূলে। দিয়াগো গার্সিয়াকে তার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অনেকটা দেন দরবার করে জাতিসংঘ, কিন্তু তাতে কানই দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। কোনো না কোনো এক পর্যায়ে মালদ্বীপের 5 লাখ বাসিন্দার ভাগ্যেও এমন পরিণতি নেমে আসার আশঙ্কা একেবারে উড়িয়ে দেয়া যায় না। ভারত মহাসাগরে বৃহৎ শক্তিগুলোর গ্রেট গেম সবে তো শুরু। এখানে আছে বিশ্বের মোট তেল মজুদের 62%, গ্যাস মজুদের 35%, স্বর্ণ মজুদের 40%, ইউরেনিয়াম মজুদের 60%-এরও বেশি এবং হীরক মজুদের 80%। কে চাইবে না এই বিপুল সম্পদের উপর একাধিপত্য প্রতিষ্ঠা করতে? এর সম্পদ থেকে ভারত যেটুকু উপকৃত হতে পারে তা হল মার্কিনীরা নিজ দেশে নিয়ে যাওয়ার আগে হীরাগুলোকে পলিশ করার জন্য ভারতের গুজরাটে পাঠাতে পারে। হীরা পলিশ করে 2 পয়সা আয় করতে পারে ভারত। এতে কোনো ভুল নেই যে ভারতকে হাতের মুঠো রাখার জন্য মালদ্বীপে স্থাপিত সামরিক ঘাঁটিগুলো হবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বিরাট সম্পদ। মার্কিনীরা বোঝে একদিন না একদিন কোনো খাঁটি জাতীয়তাবাদী দল ভারতের রাষ্ট্র ক্ষমতায় আসবেই। তারা অনুসরণ করবে ভারতের ঐতিহ্যবাহী নিরপেক্ষ পররাষ্ট্রনীতি। তার আগেই ভারত মহাসাগরের বিভিন্ন এলাকায় সামরিক ঘাঁটি বানিয়ে ফেলাটাই হবে কাজের কাজ। জিওপলিটিক্সের রহস্যটাই এমন যে ভবিষ্যতের গর্ভে কি লুকিয়ে আছে তা কেউ জানেই না। জানে না বলেই দেশে দেশের সম্পর্ক পরিবর্তিত হয়। গতকালের চরম শত্রু হয় আজকের পরম মিত্র। আবার সেই মৈত্রী আগামীকাল কি রূপ নেয় তাও কেউ বলতে পারে না। আমেরিকা, ভারত কেউই না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ভিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।